শীত এলেই এক শ্রেণীর মানুষের শ্বাসকষ্ট বাড়ে, এছাড়াও বক্ষব্যাধি মাথাচাড়া দিয়ে ওঠে। একেবারে কমন যে রোগগুলো আছে এটির বাইরেও নতুন করে অনেকে আক্রান্ত হয়। আজকে আমরা বিষয় দিয়েছি শীত, শ্বাসকষ্ট ও অন্যান্য বক্ষব্যাধি। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য দুজন অতিথি। আমাদের সঙ্গে আছেন ডাক্তার আয়েশা আক্তার, উপপরিচালক 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল শ্যামলী, ঢাকা। সঙ্গে আরও আছেন ডাক্তার ASM ফাতেহ আকরাম দোলন, তত্ত্বাবধায়ক টিবি সিটিআই 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল শ্যামলী, ঢাকা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমে ডাক্তার ফাতেহ আকরাম দোলন, আপনার কাছে একটু বাংলাদেশের বক্ষব্যাধির প্রেক্ষাপটটা একটু জানতে চাই এবং এটার সাথে আসলে শীতকালের কোনো সম্পর্ক বা কত গভীর সম্পর্ক সেটি একটু পরিষ্কার যদি করেন। আমরা যদি বক্ষব্যাধি নিয়ে কথা বলি বাংলাদেশের প্রেক্ষাপটে, তাহলে দেখা যাবে যে এখন তো শীতকাল চলে এসেছে। আমরা মূলত যে সমস্যাটা ফেস করছি, শ্বাসকষ্টের রোগীগুলো হাসপাতালে আসছে এবং যে রোগগুলো এখন মাথাচাড়া দিয়ে উঠেছে তার প্রথমেই আছে হাঁপানি বা অ্যাজমা। এবং এই হাঁপানি বা অ্যাজমা নিয়ে এবং শ্বাসকষ্ট নিয়ে যদি বলা যায় যে আবাল বৃদ্ধ বনিতা সবাই আক্রান্ত হচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলো সর্দি কাশি নিয়ে আসছে, বয়স্ক মানুষরা সর্দি কাশি নিয়ে আসছে এবং যাদের অ্যাজমার সমস্যা আছে তারা কাশি নিয়ে হাসপাতালে ভিড় জমাচ্ছে। তো এখানে আমাদের যে হাসপাতালগুলো আছে সারা বাংলাদেশে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল আছে, শ্যামলীতে 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল আছে। এছাড়া প্রতিটা হাসপাতালেই বক্ষব্যাধি ডিপার্টমেন্ট আছে। সারা বাংলাদেশে 40-এর উপরে বক্ষব্যাধি ক্লিনিক আছে। সব জায়গাতেই রোগীর পরিমাণটা এখন বেড়েছে এবং এই শ্বাসকষ্টের রোগীগুলো দেখা যাচ্ছে যে ছোট ছোট বাচ্চারা যেরকম শিশু ডাক্তারদের কাছে যাচ্ছে, তেমনি যারা প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক মানুষ তারা হাসপাতালগুলো নিয়ে ভিড় জমাচ্ছে। বিশেষ করে আউটডোরে আমাদের শ্বাসকষ্টের রোগীগুলো বেড়ে গেছে এবং অ্যাজমার যে পেশেন্টগুলো আসছে তাদেরকে আমরা আমাদের হাসপাতালে যে ম্যানেজমেন্টটা দিচ্ছি, অ্যাজমা পেশেন্টগুলোকে আমরা আগে অ্যাসেসমেন্ট করছি, এরপরে হচ্ছে তাদেরকে যাদের বুকের এক্সরে প্রয়োজন হচ্ছে বুকের এক্সরে করা হচ্ছে, আমাদের ইমার্জেন্সিতে নেবুলাইজেশন করা হচ্ছে এবং অ্যাজমা পেশেন্টগুলো যখন আমরা আমাদের অ্যাজমা সেন্টারে পাঠাচ্ছি তারা ইনহেলার নেওয়ার টেকনিকগুলো শিখিয়ে দিচ্ছে। তো শীত এসেছে, সবাইকে সতর্ক থাকতে হবে। বাতাসে কুয়াশার পরিমাণ বেড়েছে এবং এই যে ঠান্ডার কারণে আমাদের যে শ্বাসকষ্ট ব্রঙ্কোস্পাজমটাও বেড়ে গেছে। সুতরাং সবাইকে সতর্ক থাকলেই আমরা আশা করা যায় এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাবো। ধন্যবাদ। ডাক্তার আয়েশা আক্তার, আপনার কাছে জানতে চাই যে আপনি উপপরিচালক একটি হাসপাতালের, মানে অন্যান্য সময়ের থেকে শীতের সময়ে রোগীর পরিসংখ্যানগত দিক থেকে কি অবস্থায় যায়? এই সময়টা তো আসলে রোগীর সংখ্যাটা এমনি বাড়ে, কারণ যখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, একটা ঋতু থেকে আরেকটা ঋতুতে চেঞ্জ হচ্ছে, যেমন গরম থেকে শীতের দিকে, এই সময়টা তখন পরিবেশের সাথে মানুষের শরীরে সামঞ্জস্য হয় না শুরুর দিকে। পরে তো হয়ে যায় একটা সময় যখন শীতটা জাঁকিয়ে বসে। এই সময়টাতে সবাই দেখা যাচ্ছে যে সকালের দিকে ঠান্ডা লাগছে, আবার দুপুরের দিকে গরম, আবার রাতে শীত। এই সব কিছু মিলে দেখা যাচ্ছে সবাই ঠান্ডা কাশি, সর্দি কাশি, জ্বর তো থাকছেই, অন্যান্য সংক্রমণটা বেশি থাকে। আউটডোরের সংখ্যা রোগী থাকে যেখানে থাকে নর্মালি 300, সেখানে 500-600 ক্রস করে এবং ভর্তি রোগীর সংখ্যাটা বাড়ে। হয়তো আগে ছিল 70-80, সেখানে 100-110। মানে আমাদের হাসপাতালের কথা বলছি। সারা দেশের চিত্র হলো যে এই সময় রোগীর সংখ্যাটা আউটডোর ইনডোর সব জায়গায় বেশি থাকে। বেশিরভাগই শ্বাসতন্ত্র যত সমস্যা, মানে হাঁচি কাশি, ঠান্ডা, জ্বর এগুলো থাকে। সাথে তো যদি বলি ডেঙ্গু রোগীর সংখ্যা তো আছে। তো সব কিছু মিলে এই শীতের এই সময়টা শুরুর দিকে রোগীর সংখ্যাটা বাড়ে এবং বাইরে যেহেতু বায়ু দূষণের পরিমাণটাতে আগের চেয়ে অনেকটাই বেড়েছে। বায়ু দূষণের ফলে কিন্তু শ্বাসতন্ত্রের সমস্যাটা বেশি হয়। শ্বাসতন্ত্রের সমস্যার সাথে হৃদযন্ত্রের সমস্যা, কিডনির সমস্যা, আলটিমেটলি কিন্তু পুরো মানবদেহের বডির কিন্তু বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতিগুলো হয়ে থাকে এবং পরিবেশ দূষণ একটা কারণ। বায়ু দূষণের মধ্যে সাথে যদি বলি আমাদের পরিবেশ, মানে আমাদের অভ্যাসগত সমস্যাগুলো, যেগুলো আমরা একদমই হাঁটাচলা করি না, বা খাওয়া দাওয়ার অভ্যাস, ঘুমের চেঞ্জ, সব কিছু মিলে মানুষের দিন দিন কিন্তু প্রথম মধ্যে কমে যাওয়ার কারণেই ঠান্ডা, সর্দি কাশি, জ্বর এগুলো বসে যে কারো নিউমোনিয়া হচ্ছে, বাচ্চাদের, বয়স্কদের বেশি ঝুঁকির মধ্যে পড়ে। তো সব কিছু মিলে প্রতিরোধ সবার আগে করতে হবে এবং খাদ্যাভ্যাস চেঞ্জ করা, লাইফস্টাইল চেঞ্জ, জীবনযাত্রার মান উন্নয়ন করা, এগুলো সবার আগে দরকার। কিন্তু সব জায়গায় চিত্রটা এরকম যে এই সময়টা আউটডোরের রোগীর সংখ্যাটা অনেক বেশি। ডাক্তার দোলন, আসলে এই যে শীত, শ্বাসকষ্ট আমরা যদি দেখি খুব একদম সমার্থক শব্দের মতো আর কি, মানে এটার আসলে ভেতরগত কারণ কি বা বিজ্ঞানসম্মত কারণ কি? মানে শীতের সাথে কেন শ্বাসকষ্টের এরকম সম্পর্ক? শীতে একটা বিষয় হচ্ছে মূলত শীত মানে ঠান্ডার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে শ্বাসনালীর সংকোচন ঘটে
এবং দেখা যায় যে ঠান্ডায় বের হয়ে যদি আমরা মাস্ক না পরি, নাক ঢেকে না রাখি, তাহলে আমাদের শ্বাসনালী সংকোচনের ফলে আমাদের অ্যাজমা অ্যাটাকটা হবে। এটা যারা হচ্ছে ঠান্ডার প্রতি যাদের শ্বাসনালী সংবেদনশীল তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হবে। অ্যাজমা রোগীদের শ্বাসনালীটা এই ঠান্ডাতে সংবেদনশীল। দেখা যায় যে শুধুমাত্র যে এই ঠান্ডার সময়তে এই সমস্যা হচ্ছে তা না, যারা অ্যাজমা রোগী তারা যখন হচ্ছে এসি বাসে, এসিতে, যে কোনো কম্পার্টমেন্টে যখন ভ্রমণ করছে, ঠিক সেই সময়তেও তাদের অ্যাজমা অ্যাটাকটা হতে পারে। মূলত হচ্ছে ঠান্ডার প্রতি সংবেদনশীলতার কারণে। আর একটা বিষয় হচ্ছে যে কুয়াশাতে শুধু যে হচ্ছে কুয়াশাই থাকে তা না, কুয়াশাতে দেখা যায় যে ধুলা বালি যা আছে সব কিছু মিশ্রিত থাকে। কুয়াশাতে একটা বাতাসটা ঘন থাকে, সেখানে ছোট ছোট শিশির থাকে, শিশিরের সাথে ধুলাবালি যেটা আছে সেটাও কিন্তু আস্তে আস্তে মিশে যায় এবং সেটা আস্তে আস্তে ভূমিতে চলে আসে, মানে বাতাসটা একটু ঘন থাকে। তো এই সময় যদি হচ্ছে এই ঠান্ডা বাতাসটা ভিতরের দিকে ঢুকে, যাদের হচ্ছে ডাস্টের প্রতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে অ্যাজমা অ্যাটাকটা তখন বেড়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে যে এই সময় আমরা শীতের কাপড় চোপড় বের করি, শীতের অনেক সময় কম্বলে হচ্ছে ডাস্ট মাইট থাকে। যারা অ্যাজমা পেশেন্ট আছে তাদেরকে আমরা বলি কম্বল যদি ব্যবহার করে সেটা যাতে হচ্ছে একটা কাপড় দিয়ে র্যাপিং করে নেওয়া হয় বা কাভার দিয়ে নেওয়া হয়। কাভার দিলে এটার সুবিধা হয়, কারণ এই কম্বলেই হচ্ছে ডাস্ট মাইটগুলো থাকে, বা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বলা হয় যে টেডি বিয়ার, কার্পেট, এই বিষয়গুলো এড়িয়ে চলতে। আবার আমরা আরও পরামর্শ দিয়ে থাকি যাদের হচ্ছে এই বিড়াল, তারপরে হচ্ছে মুরগি বা হচ্ছে পশু পাখির যে ডাস্ট বা তাদের যে হচ্ছে পালক বা লোমে সংবেদনশীলতা আছে তাদেরকে এই বিষয়গুলো এড়িয়ে চলতে বলি। তো মূলত শীতের যে সমস্যাটা সেটা হচ্ছে যে দুইটা বিষয়কে আমি প্রাধান্য দিব, একটা হচ্ছে ঠান্ডা আর একটা হচ্ছে ধুলা। এই দুইটা বিষয়ের জন্য সবাইকে পরামর্শ দেব মাস্ক পরিধান করতে অথবা নাকটা ঢেকে রাখতে। ডাক্তার আয়েশা আক্তার, আমরা যেমন জানি যে শীতকাল এলে একটি গ্রুপ আছে তারা আসলে ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করে, ইনফ্লুয়েঞ্জা বা নানা ধরনের। আপনাদের হাসপাতালে এই শীতকালে ভ্যাকসিন নেওয়ার প্রবণতা কেমন বাড়ে বা কারা আসলে নেয়? এটা কিন্তু বিশেষজ্ঞ ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে, কারণ যাদের এরকম বারবার অ্যাটাক হয় তারা কিন্তু বছরে একটা করে ইনজেকশন নিতে পারে এবং তাতে কিন্তু ভালো থাকে। ডাটাতে দেখা যাচ্ছে, গবেষণাতে যারা এরকম বছরে নিচ্ছে একবার করে ইনজেকশন তারা কিন্তু ভালো থাকছে। কারণ কিসের ভ্যাকসিন নিচ্ছে সেটা? যে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন যেটা নাও হয়, শুধু ইনফ্লুয়েঞ্জা এবং অন্যান্য ভ্যাকসিন তো আছে, নিতে পারে নর্মালি। তো যে আমাদের এখানে তো ভ্যাকসিন তো এখন তো নাই, কোভিডের সময় ছিল, কিন্তু এটা যে প্রাইভেটলি নিতে হয় যে ভ্যাকসিনটা, সেটা কিন্তু অনেকের জন্য অনেক ভালো কাজ করে। কারণ বারবার যাদেরকে অ্যাটাক করছে, বাচ্চাদের তো ভ্যাকসিন আছে, সেটা না ফ্রি তো হলে যে শুধু ইপিআই শিডিউলের মধ্যে ফ্রি, বাকি যেগুলো ইপিআই শিডিউলের বাইরে সেগুলো তো নিজস্ব ভাবে কিনে দিতে হবে। এবং সেক্ষেত্রে যারা বারবার অ্যাটাক হচ্ছে, সিওপিডি পেশেন্ট বা অন্য পেশেন্ট বারবার করে যাদের ঠান্ডা লাগছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক কাজ করে এবং ইদানিং কিন্তু এটা কিন্তু অনেক প্রেসক্রাইব করা হচ্ছে। এবং এটা কিন্তু তাদের যারা রোগী তারাও কিন্তু এসে বলে যে এটা নেওয়ার পর, ইনজেকশনটা নেওয়ার পরে তারা কিন্তু ভালো বোধ করছে, আগের চেয়ে অনেকটুকু ভালো আছে। তো সেক্ষেত্রে এটা আমরা প্রেসক্রাইব করে থাকি। সাথে তো তাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা তো আছেই। আর যাদের অ্যাজমা তাদের ক্ষেত্রে কিন্তু ইনহেলার ব্যবহার করতে হয়, অনেকে কিন্তু এটা বুঝে না যে তারা অ্যাজমা রোগী, তারা ভাবে যে ইনহেলার মানে একবার ব্যবহার করবো আর করবো না বা দরকার নেই সারা বছরে, কিন্তু এটা অ্যাজমার ক্ষেত্রে ইনহেলার কিন্তু সব একমাত্র চিকিৎসা, এটা কিন্তু ব্যবহার করতেই হয়। সিওপিডির ক্ষেত্রে কিন্তু ইনহেলার ব্যবহার করা হয়। সেক্ষেত্রে যে আমরা ডাক্তার যেগুলো প্রেসক্রাইব করে রোগীদের সেটা মানা উচিত। অনেক আছে যে মন্টিলোকা সারা বছর খেয়ে যাচ্ছে, আসলে কিন্তু মন্টিলোকা সবার লাগছে না, কিন্তু এই যে একটা তাদের মানসিকতা যে না মন্টিলোকাস খেলেই মানে ভালো হবে, আসলে তা না। চিকিৎসকের কাছে আসতে হবে, চিকিৎসকই বুঝবে তাকে কোনটা ওষুধটা দিলে সে ভালো বোধ করবে এবং কোনটা তাকে রেগুলার ইউজ করা দরকার। তো সেটা আসলে রোগীর অনেক সময় বুঝে না, এসে ইচ্ছামতো ওষুধ খাওয়াটা কিন্তু এটা খারাপ। অ্যান্টিবায়োটিক যেমন খারাপ, অন্য ওষুধ খাওয়া কিন্তু খারাপ, সেটা কিন্তু ওই রোগটার প্রতি বরঞ্চ উল্টা আর অ্যাকশন হয়। সেক্ষেত্রে আমি বলবো যে আসলে নিজের মতো ওষুধ খাবেন না, কখনোই না, ডাক্তারের প্রেসক্রিপশন ওষুধ না খাওয়ার জন্য। ডাক্তার দোলন, এই যে ইনহেলার নেয়া নিয়ে একটা মিথ মানুষের ভিতরে আছে, টেকনিক তো আরেকটি বিষয়। আমরা দেখি এই বিষয়ে মানে আন্তর্জাতিক কনফারেন্সগুলোতে শুধু ওইটার উপরে অনেক সেশন থাকে আর কি, কিন্তু ওই মিথটা, ওই ভুলটা যে একবার নিলে সারা বছর নিতে হবে, মানে এটা আসলে বাস্তবিক অর্থে কি, আর মানুষ আসলে কি ভ্রান্তি নিয়ে আছে, এবং এই এখনও কি এই সমস্যাগুলো আছে কিনা মানুষের মধ্যে? এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে একবার নিলে সারা জীবন বা সারা বছর নিতে হবে কিনা। মূলত যারা অ্যাজমা রোগী তাদের যখন অ্যাজমা অ্যাটাক হবে শুধু সেই সময়টাই নিতে হবে, সেটা বছরে একটা নির্দিষ্ট সময়, যখন তার শ্বাসকষ্টের পরিমাণটা বেড়ে যায়। অনেকের শীতে হয়, অনেকের গরমে হয়। আবার কিছু মানুষ আছে যারা হচ্ছে ফুসফুসটাকে
নিজেরাই নষ্ট করে ফেলেছে। যেমন সিগারেট খেতে খেতে সিওপিডি যাদের হয়ে যায়, সিওপিডির কারণে তার পুরো যে ফুসফুসটা সেটাই কম্প্রোমাইজ হয়ে গেছে। দেখা গেছে যে ফুসফুসের যে বায়ুথলিগুলো সংকোচন যে ক্ষমতা ছিল সে সংকোচন ক্ষমতাগুলো কমে গেছে। এইসব পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে যারা সিওপিডির পেশেন্ট তাদেরকে একটা দীর্ঘমেয়াদী ইনহেলার নিয়ে যেতে হয়, কারণ তার তো হচ্ছে শ্বাসনালীগুলোকে সংকোচন করতে হবে, ভিতরে যে স্পুটাম বা কফ জমে আছে সেটাকে বের করে দিতে হবে। সুতরাং তাকে হচ্ছে ইনহেলারটা একটা লং টার্ম নিতে হবে। কিন্তু অ্যাজমা রোগীদের ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে আসলে আমাদের ভুল ধারণা। আমরা অ্যাজমার জন্য দুইটা কারণে ইনহেলার নিই। একটা হচ্ছে আমাদের শ্বাসনালী যেটা সংকোচন হয়ে গেছে সেটাকে প্রসারিত করার জন্য বা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে প্রদাহ বা ইনফ্লামেশন বা প্রদাহ যেটা হচ্ছে সেটাকে ঠেকানোর জন্য। তো এই কারণে দেখা যাচ্ছে ইনহেলারের প্রকারভেদ আছে, ইনহেলার নেওয়ার টেকনিকেও হচ্ছে শিখার একটা বিষয় আছে। কারণ ইনহেলার যেটা মিটার ডোজ ইনহেলার, চাপ দিলে যে ধোঁয়া বের হয় সেটা নেওয়ার স্টাইল একরকম, আরটা হচ্ছে ড্রাই পাউডার ইনহেলার, এটা নেওয়ার স্টাইল আর এক রকম। তা আমরা হচ্ছে যার ক্ষেত্রে যেটা শ্যুট করে তাকে সেটা দিয়ে থাকি এবং তাকে সেই ইনহেলারের টেকনিক দিয়ে থাকি এবং বলে থাকি যে কখন নিতে হবে। তা আমি মনে করি যে হচ্ছে এটা এক ধরনের ভুল ধারণা। এই ভুল ধারণা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি তাহলে আমাদের অ্যাজমা কন্ট্রোলটা আরও সহজ হবে। ধন্যবাদ ডাক্তার আয়েশা আক্তার। মানে এই যে টেকনিক আপনার হাসপাতাল থেকে দেখিয়ে দেয়া হয়তো ঠিক মতো নাকি, বা ঠিক মতো তারা এটা ফলো করে কিনা, এটা কি আপনি পর্যবেক্ষণ করেছেন? আচ্ছা, এটা তো আমাদের অ্যাজমা সেন্টার আছে আলাদা করে, সাথে যারা ডাক্তার আছে অ্যাজমা সেন্টার ছাড়াও যারা প্রেসক্রাইব করে তারা কিন্তু শিখিয়ে দেয়। রোগীরা না বুঝলে অ্যাজমা সেন্টারে যে শিখিয়ে দেওয়া হয় যে কীভাবে ইনহেলারটা ব্যবহার করবে, সেটা শেখানোর পর তো রোগী সেভাবে বাসায় করে। অনেকে আসলে বাসায় কিন্তু তারা বেশিরভাগ রোগী দেখা যাচ্ছে ঠিকমতো ব্যবহার করতে পারে না। তারপর নাকি মানে ব্যবহার করার পর তিতা লাগে, কুলিয়ে যে করতে হয় সেটা কিন্তু বুঝে না, যার ফলে ইনহেলারটা ব্যবহার করতে চায় না, যে তিতা তিতা লাগে ব্যবহার করবো না, বা তার অন্যরকম একটা ফিলিংস হয়। কিন্তু সেক্ষেত্রে যে আমরা যে শিখিয়ে দিচ্ছি বা আমাদের কাছে আসলে ফলো আপে আসলে যে তাদেরকে টেকনিক শিখিয়ে দিই, সেটা রোগীদের কিন্তু দায়িত্ববোধ জায়গা আছে, সচেতনতাবোধ জায়গা আছে, যে তারা যাতে বুঝতে পারছে না কেন ভালো হচ্ছে না, কেন ইনহেলার নিতে পারছে না, বা ইনহেলার না নেওয়ার জন্য তাদের শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, কারণ টেকনিক তো আছে তাদের কীভাবে ব্যবহারটা করতে হবে সেটা না বোঝার জন্য অনেকে আবার কিন্তু আসে যে আমাকে একটু শিখিয়ে দেন, তাদেরকে শিখিয়ে দেওয়া হয়। তারপর বলবো যে সারা বাংলাদেশের কথাই বলবো যে রোগীদের আরও সচেতন হওয়ার জন্য ডাক্তার যেটুকু বলে ভালো মতো শুনে সেই জিনিসটা সেই অনুসারে ব্যবহার করতে। না পারলে আমরা তো আছি, আমাদের কাছ থেকে আবার শিখে যাবে যে কীভাবে ব্যবহার করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। ডাক্তার দোলন, আপনার কাছে জানবো যে আমরা আক্রান্তের খবর যেমন প্রতি শীত এলেই শুনি যে প্রচুর আক্রান্ত হয়, একইভাবে মৃত্যুর পরিসংখ্যান কোনো আছে যে এই সময় বক্ষব্যাধি যাদের আছে তাদের মৃত্যু হার কীরকম? এখানে যদি আমি মৃত্যুর হারের দিকে চিন্তা করি বা হচ্ছে কারা মারা যাচ্ছে এটা যদি চিন্তা করি, তাহলে আমাকে প্রথমে যেটা মাথায় আনতে হবে সেটা হচ্ছে কোমরবিডিটি। মানে শুধু অ্যাজমা আছে বা শুধু সিওপিডি আছে বা শুধু ফুসফুসে ক্যান্সার আছে, বিষয়টা ওরকম না। তার সাথে তার ডায়াবেটিস থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, কিডনি ফেলিওর থাকতে পারে, নানা ধরনের রোগ থাকতে পারে। যখন হচ্ছে একটা পেশেন্ট মাল্টি অর্গান ডিজিজ নিয়ে আসে তখন তার ক্ষেত্রে মৃত্যু হারটা বা মৃত্যুর ঝুঁকিটা বেড়ে যায়। তো অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে যে শুধু অ্যাজমাতেও মারা যায় না, বিষয়টা সেরকম না। শুধু অ্যাজমাতেও মারা যায়। দেখা যাচ্ছে যে অ্যাজমাকে ইগনোর করার ফলে অনেকের হচ্ছে ব্রঙ্কোকনস্ট্রিকশন এমন হয় যে তাকে শেষ পর্যন্ত আইসিইউতে নিতে হয়, এরকম পেশেন্টও আছে। তো এখানে যেটা মূলত বিষয় সেটা হচ্ছে যে বেশিরভাগ রোগী যথেষ্ট সচেতন এবং কাশি হলে হচ্ছে সবাই নিজেরাই ওষুধ খাওয়া শুরু করে। আমাদের গ্রামে গঞ্জে নিজেরাই অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কাশির সিরাপ, এরপরে আরও নানা ধরনের হার্বাল ওষুধ ব্যবহার করা শুরু করে। দেখা যায় যে তাদের শরীরের ক্ষতি তো হচ্ছে এই বিষয়গুলোতে এবং তারা অ্যাজমাটাকে সাপ্রেস করে নিয়েই হাসপাতালে আসে। তো এখানে যেটা বলবো যে মৃত্যুর ঝুঁকি যাতে কমানো যায় বা যাদের অ্যাজমার সাথে অন্যান্য অসুখ আছে তারা যাতে শুরুতেই সতর্ক থাকে এবং অ্যাজমা অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে যাতে ট্রিটমেন্টের মধ্যে চলে আসে বা ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে চলে আসে, তাহলে আমাদের পক্ষে যে মৃত্যুর ঝুঁকিটা সেটা কমানোটা সহজ হবে। ডাক্তার আয়েশা আক্তার, বাংলাদেশে যেহেতু একটি বিশেষায়িত হাসপাতাল আছে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট, আমরা তাদের অনেক সীমাবদ্ধতা দেখি। যখন একটা রোগী খুব জটিল পর্যায়ে যায় বক্ষব্যাধি নিয়ে
আছেন অনেক দিন ধরে, তারাও আসলে ঢাকা মেডিকেল বা অন্য জায়গায় আসলে রেফার করে। আপনাদের পরিস্থিতি আসলে কি? আপনারাও তো একটা স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল হওয়ার চেষ্টা করছেন, মানে আপনাদের সীমাবদ্ধতাগুলো কি কি এখনো? সীমাবদ্ধতা বলতে আসলে যে আমাদের জনসংখ্যা তো দেখতে হবে 18 কোটির উপরে, সে অনুযায়ী হাসপাতাল বা আমাদের ডাক্তারদের সংখ্যা বা নার্সদের সমস্ত কিছু সংখ্যা মিলে যদি দেখা যাচ্ছে যে সেটা তো অনেকটাই কম, কিন্তু এই জনবল নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। সে আমরা যদি বলেন ডেঙ্গুর সময় 19 সালে বা কোভিডের সময় বা এখন চালিয়ে যাচ্ছি, কারণ এটা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে কিন্তু জনবল সংকট আছে, এমন না যে কোনো দেশের না, সেটা না, যেটুকু আছে সেটুকু দিয়ে আমরা মানে চালাচ্ছি। এবং সাথে কিন্তু এর আগে বেড সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে, সামনে হয়তো বা ডাক্তারের সংখ্যা, বেড সংখ্যা, হাসপাতালের সংখ্যা সবই কিন্তু বাড়ানো হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে মানুষের মনে করতে হবে যে আসলে এই যে প্রতিরোধ ক্ষমতা যদি বেড়ে ওঠানো যায়, যদি সচেতনতা বৃদ্ধি করা যায়, তাহলে কিন্তু রোগীর সংখ্যাটা কমে আসবে, তাহলে কিন্তু স্বল্প রোগী হলে চিকিৎসা দেওয়াটা সম্ভব। ডেঙ্গুর সময় যখন দেখা যায় অনেক বেশি আক্রান্তের সংখ্যা বাড়ে, তখন কিন্তু বেড পাওয়া যাচ্ছে না, আইসিইউ পাওয়া যাচ্ছে না, সব কিছু মিলিয়ে কিন্তু সংকটের মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে এখনও যখন এই যে ওয়েদার, আমি একটু বলি, ওয়েদার চেঞ্জের সময়টা রোগীর সংখ্যা কিন্তু বাড়ে, সেই তুলনায় কিন্তু আমাদের বেড সংখ্যা আছে। আমরা তো রেফার করি ভালো আরও উন্নত মানের চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায়, যখন সব জায়গাতে সব জিনিস ইনস্ট্রুমেন্ট থাকে না, সেই জন্য আমাদের রেফার করতে হয়, কিন্তু যা আছে সেটা বাংলাদেশের মধ্যে সেটা দিয়ে কিন্তু আমরা কাভার করতে পারছি। হয়তো আমরা রেফার করছি আরও ভালো চিকিৎসার জন্য। সেক্ষেত্রে আমাদের কাছে যারা আসে অথবা হার্ট ফেলিয়ার নিয়ে পেশেন্ট আসে, তখন আমরা হৃদরোগে রেফার করি, সেইভাবে কিন্তু রেফার করা হয়। রেফার সিস্টেমটা কিন্তু ভালো, কারণ আমরা যখন দেখছি আমাদের এই ইনস্ট্রুমেন্টটা নাই, অন্য জায়গায় আছে, সেই জায়গায় আমরা রেফার করে রেগুলেটারকে উন্নত সেবাটা দিচ্ছি। তার ফলে আমাদের যা আছে সেটাতে আমরা পাচ্ছি, কিন্তু যখন অনেক রোগীর সংখ্যা বেড়ে যায় তখন কিন্তু সবার ক্ষেত্রে ঝামেলার মধ্যে পড়তে হয়। কিন্তু আপাতত কিন্তু আমাদের জনবল যা আছে বা হাসপাতাল যা আছে, ডাক্তার যা আছে, আমরা কিন্তু পারছি। কিন্তু আপনি যেমন বলছিলেন না যে আপনারা ডেঙ্গু রোগীর সেবাও দেন, কিন্তু এই 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, তার কি আসলে ডেঙ্গু রোগীর সেবা দেওয়ার কথা কি? হ্যাঁ, কারণ কি, যখন রোগীর সংখ্যা বাড়বে তখন প্রত্যেকটা জায়গায় কিন্তু নির্দেশনা আছে অধিদপ্তর মন্ত্রণালয়ে যে ডেঙ্গু কর্নার খুলতে হবে, কোভিড কর্নার খুলতে হবে। কারণ রোগী যখন বেড়ে যায় তখন প্রত্যেক হাসপাতালের উপর চাপ পড়ে, সেই চাপটা কমানোর জন্য একটা জায়গা থেকে তখন আমরা অবশ্যই কর্নার খুলে রাখি, হয়তো রোগীর সংখ্যা কম থাকে, একটা কি দুইটা, কিন্তু তারপর আমরা সেবা দেওয়ার জন্য রেখে দিই। ডাক্তার দোলন, আপনার কাছে জানতে চাই যে আপনি তত্ত্বাবধায়ক টিবি কন্ট্রোল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, মানে এটির নাম আমরা তুলনামূলকভাবে কম শুনি, মানে এই ইনস্টিটিউট কি বাংলাদেশে একটাই কিনা নাকি আরো অনেক আছে, বা এখানে কাজ কি, রোগীরা আসলে কি সেবা নেবে, কোথায় এটা অবস্থিত? আচ্ছা, টিবি কন্ট্রোল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এটা অনেক প্রাচীন একটা প্রতিষ্ঠান। এটা আসলে মূলত ছিল চাঙ্কারপুরে, যেখানে বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট হয়েছে। তো যখন হচ্ছে বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটটা হলো টিবি কন্ট্রোল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট চাঙ্কারপুরের জায়গায়, তখন এটাকে শিফট করা হয়েছে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে, পরবর্তীতে এটা শ্যামলী টিবিতে শিফট করা হয়। তো এটা একদম শুরু থেকে যখন আমাদের সারা দেশে যে 40+ বক্ষব্যাধি ক্লিনিক ছিল, বক্ষব্যাধি হাসপাতাল ছিল, সেটার সাথেই সেটা তারও আগে এটা প্রতিষ্ঠিত, এটা একটা প্রাচীন প্রতিষ্ঠান। এবং চাঙ্কারপুলে এটা শুরু থেকেই আউটডোর ইনডোর ট্রিটমেন্ট প্রোটোকল ফলো করেছে। বিশেষ করে আউটডোরে এখানে প্রচুর পেশেন্ট আসতো যক্ষা সংক্রান্ত, এবং শুরু থেকে যক্ষা রোগীদেরকে বাংলাদেশে একদম ঢাকা মেডিকেলের পাশে থেকে টিবি রোগীদের সর্বোচ্চ সেবাটা টিবি কন্ট্রোল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট দিয়েছে। এবং এখানে দেখা গেছে যে টিবির বিভিন্ন প্রশিক্ষণও আগে অনুষ্ঠিত হয়েছে। তো বর্তমানে এটা যেহেতু আমাদের স্থাপনা নাই, তো আমাদেরকে শিফট করা হয়েছে শ্যামলী টিবিতে, এবং আমাদের যে ডাক্তার আছে এবং আমাদের যে স্টাফরা আছে তারা সবাই শ্যামলীতেই কাজ করছে। এবং এটা এখন আমরা ইনডোর আউটডোর এবং আমাদের যে হচ্ছে যে টিবি ডটস কর্নার আছে সবগুলো এখন শ্যামলী টিবিতে সেবা দিচ্ছে। আচ্ছা, মানে কিন্তু এখানে আসলে কারা যায় বা কি সেবা আপনারা দেন? এটা তো যক্ষা কন্ট্রোলের জন্য মূলত করা। তো এখানে টিবি কন্ট্রোল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট শ্যামলী ছিল, এবং টিবি কন্ট্রোল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট চাঙ্কারপুল ছিল। টিবি কন্ট্রোল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট শ্যামলী সেটা শ্যামলী টিবির সাথে আগে থেকে মার্জ হয়ে গেছে 250 হাজার টিবি হাসপাতাল শ্যামলীর সাথে। আর আমরাও হচ্ছে এখন বর্তমানে শ্যামলীতেই চলে এসেছি। তো এখানে মূলতই হচ্ছে যক্ষা নিয়ন্ত্রণের জন্য, যেটা আমাদের হচ্ছে এনটিপি, ন্যাশনাল টিউবারকুলোসিস যে প্রজেক্ট বা প্রোগ্রাম, এই প্রোগ্রামের আওতায় সারা বাংলাদেশের সকল যক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হয়। এই যক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রমের পায়োনিয়ারই ছিল আমাদের টিবি কন্ট্রোল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এখনও আমরা এটা নিয়ে কাজ করছি।
ধন্যবাদ Mainly ডাক্তার। এখানে তিনটা জি, প্রতিষ্ঠান please। আমি বলছি যে টিবি কন্ট্রোল ট্রেনিং ইনস্টিটিউট, জাঙ্কারপোল, শ্যামলী আর হলো 250, তিনটে মিলে কিন্তু মার্চ করার একটা আমরা অলরেডি এর আগে একটা শোতে এসে কিন্তু বললাম যে আমরা কাজ করছি, এখনও কিন্তু কাজটা চলমান আছে, যে তিনটা নিয়ে একটাই হলো যে টিবি হাসপাতাল হবে জাতীয় পর্যায়ে এবং সেখানে জনবলের সংখ্যা বাড়ানো হবে, সব কিছু মিলে যাতে একটা জাতীয় পর্যায়ে হয়। কারণ যেহেতু আলাদা আলাদা করে করা আছে তিনটা, তো সেটা একসাথে করলে আমরা তো মেইনলি কাজ করি কেন, জনগণের সুবিধার জন্য, তাদের সেবা দেওয়ার জন্য, সেবার মান বাড়ানোর জন্য। তো সেক্ষেত্রে মানটা বাড়ানো কখন হবে, যখন এটা জাতীয় পর্যায়ে হাসপাতাল হবে, তখন এখানে বেড সংখ্যা বাড়ানো হবে, জনবল এখানে অনেক আসবে এবং রোগীরা আরও ভালো সেবা পাবে, মানে একটা প্রতিষ্ঠানে এসে সব ধরনের সেবা। তো সেই কাজটা আমাদের চলমান আছে। আপাতত হলো যে যেটা জাঙ্কারপোলের জনবল তারা আমাদের সাথে কাজ করছে, সবাই মিলে, ডাক্তাররা মিলে, স্টাফগুলো মিলে ওই জায়গাতে একসাথে। থাকলে কি ওই অঞ্চলের মানুষের জন্য একটু সুবিধা হতো না? অবশ্যই এটা জাতীয় পর্যায়ে যখন হবে, তখন সবগুলো যখন তিনটা মিলে একটা হবে, তখন কিন্তু ওই অঞ্চলে পুরো জনগণের জন্য আরও বেশি সুবিধা হবে, শুধু ওই অঞ্চলে না, সারা বাংলাদেশের জন্য। কারণ জাতীয় পর্যায়ে হলে অনেক বেশি বেড সংখ্যা বাড়বে, রোগীদের আরও সুবিধাটা হবে। তখন তো ভেন্যু সেম হয়ে যাবে, তাই না? ভেন্যুটা সেম থাকবে, ভেন্যু সেম হলেও সমস্যা নেই, কারণ ঢাকা মেডিকেলে তো রেসপিরেটরি ইউনিট আছেই, আচ্ছা, মুগদাতেও আছে, তারপরে হচ্ছে মানে ঢাকার যে হাসপাতালগুলো সবগুলোতেই কিন্তু রেসপিরেটরি ইউনিট আছে, সবগুলোতেই আছে। আর যেমন আমাদের কোরিয়াতে আমরা যখন গেছি, ওখানে একটা ন্যাশনাল ইনস্টিটিউটই আছে টিউবারকুলোসিসের জন্য। আমাদের কিন্তু কোনো ন্যাশনাল ইনস্টিটিউট নয় টিউবারকুলোসিসের, আমাদের 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল আছে। তো আমরা যেখানে অবস্থিত সেখানে আশেপাশে সবগুলোই ন্যাশনাল ইনস্টিটিউট। আচ্ছা, এখানে যদি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টিউবারকুলোসিস যদি হচ্ছে প্রতিষ্ঠা হয়, তাহলে দেখা যাবে যে যক্ষ্মার রোগীগুলো আমাদের এখানে সবাই সেবা পাবে। আর যক্ষ্মা রোগী তো অন্য জায়গায় নিতেও চায় না, কারণ যেহেতু টিবি পেশেন্ট একদম ছোঁয়া আছে, যার ফলে টিবি যখন শুনে তখন তা পাঠিয়ে দেওয়া হয়। তাহলে এক জায়গায় যদি থাকে, তাহলে সেই রোগীটা থেকে আরেকজনকে ছড়িয়ে পড়ার সম্ভাবনাটা কমে যাবে। আর যক্ষ্মার ক্ষেত্রে যে বিষয়টা, যক্ষ্মা যে শুধু ফুসফুসে হচ্ছে তা তো না, যক্ষ্মার চোখে হচ্ছে। আমাদের যে পাশে জাতীয় চক্ষু ইনস্টিটিউট আছে, তাদের হচ্ছে যক্ষ্মা রোগীদের ট্রিটমেন্ট দিচ্ছে, তারা আমাদের কাছে এসে সেবা নিচ্ছে। যক্ষ্মা হচ্ছে মেরুদণ্ডে হচ্ছে, তারপরে হাঁটুতে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, শরীরের জায়গায়, তারাও কিন্তু আমাদের এখানে চলে আসতেছে। আমাদের পাশে যে নিটোর আছে পঙ্গু হাসপাতাল, সেখান থেকে কিন্তু এই বিভিন্ন হাড়ের যে যক্ষ্মা, সেই রোগীগুলো আমাদের এখানে এসে সেবা নিচ্ছে। কিন্তু মানুষ কিন্তু আসলে এই তথ্যগুলো জানে না, যক্ষ্মা যে এত জায়গায় হয়। তো সেই রোগীগুলা কি আসলে বেশি সিভিয়ার পর্যায়ে যায় নাকি, মানে তাদের আইডেন্টিফিকেশন কিভাবে হয়? যেমন আমরা যখন আমাদের কাছে যখন নিটোর থেকে মানে পঙ্গু হাসপাতাল থেকে পাঠাই, সেই রোগীগুলো তারা ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট শুরু করে দেয়। দেখা যায় যে পিঠের যে মেরুদণ্ডের একটা বা দুটা হাড় ক্ষয় হয়ে গেছে, এবং ক্ষয় হওয়ার কারণে তো তার অনেকগুলোই সমস্যা হয়, তাকে কুঁজো হয়ে যেতে হয়, তার হচ্ছে পায়ে সেন্স কমে যায়। সেই রোগীগুলোকে তারা হচ্ছে বিভিন্ন ট্রিটমেন্টের মধ্যে দেওয়া যায়। টিবির ওষুধ তো শুরু হয়, প্লাস সেখানে অপারেশন করেও সেই জায়গাটা ঠিক করা হয়। আবার দেখা যাচ্ছে যে সার্জিক্যাল অপারেশনের সময়তেও যেগুলো হচ্ছে পেটের টিবি বা হচ্ছে খাদ্যনালীর টিবি, সেই জায়গাটা কেটে ফেলে দিয়ে তারপর সেটার জন্য একটা টিউবারকুলোসিসের একটা লং টার্ম ওষুধ শুরু করছে। দেখা যাচ্ছে যে 1 বছর খেতে হচ্ছে ওষুধ। ডায়াগনোসিস করেই আমাদের কাছে রোগীগুলোকে পাঠিয়ে দেওয়া হয়, অথবা ডায়াগনোসিস করার জন্যও পাঠানো হয়। তো দুইটা ক্ষেত্রেই আমরা সেবাটা দিয়ে থাকি। ধন্যবাদ ডাক্তার আয়েশা আক্তার। আমরা যেমন শুনছিলাম যে ইউএসএআইডির ফান্ড বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনার এই চিকিৎসাগুলো কিছুটা, বিশেষ করে টিবি প্রোগ্রাম, অনেক কিছু থমকে গেছে। মানে এটা কতটা ঝামেলায় পড়েছেন আপনারা? আপাতত এখনও কিন্তু ঝামেলার মধ্যে পড়া হয়নি, কারণ এটা হলো যে ওই ফান্ডটা বন্ধ হয়ে গেলে কিন্তু আমেরিকা থেকে আরেকটা ফান্ডে কিন্তু ওষুধ দেওয়া হচ্ছে, যার জন্য এখনও কিন্তু সমস্যা হয়নি। যদিও চ্যালেঞ্জিং, এবং এনটিপিটা নিয়ে কাজ করছে এমবিডিসি স্বাস্থ্য অধিদপ্তরে, তারা কাজ করছে, এখনও কিন্তু কোনো সংকট দেখা দেয়নি। জনবলে যেটা সংকট ছিল ডাক্তার, সেটাও কিন্তু ফিল আপ করে দেওয়া হয়েছে, যার জন্য এখনও সংকট দেখা দেয়নি। তো ভবিষ্যতে কীভাবে বলা যায় না, কিন্তু এখনও কিন্তু সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, যে সংকট আমরা ওরকম দেখছি না, সেটা ওভারকাম করার চেষ্টা করা হচ্ছে। আর একটা হলো যে যক্ষ্মা রোগটা তো এর আগেও বলেছে যে হাতের নখ এবং চুল ছাড়া মাথার, মানে শরীরের যে কোনো জায়গা হতে পারে যক্ষ্মা রোগটা, এবং যে কোনো সার্জারির অংশে যক্ষ্মা হতে পারে। তো সব পেশেন্ট কিন্তু অনেক বুঝে না এক্সট্রা পালমোনারি এই যে যক্ষ্মাটা হচ্ছে, সেটা এখনও কিন্তু অনেকে বুঝে না। আমরা বারবার করে এটা বলছি, রোগীর রাষ্ট্রেও বলছি, যে এটাকে আশ্বস্ত করা হচ্ছে যে যক্ষ্মা হলে অবশ্যই রক্ষা আছে, ওষুধটা কন্টিনিউ খেতে হবে। তো এটা নিয়ে আসলে কনসার্ন হওয়ার কথা, কারণ 2030 সালের মধ্যে আমরা নির্মূলের জন্য কাজ করছি। তো নির্মূলটা আসলে দরকার, সংক্রামক রোগটা নির্মূল করাটা সবার জন্যই ভালো। ধন্যবাদ ডাক্তার দোলন। আপনাদের
হাসপাতাল মানে 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে যেসব রোগীদের শীতকালে বা অন্যান্য সময়ে সার্জিক্যাল ইন্টারভেনশন প্রয়োজন হয়, সেটি কি এই হাসপাতালে হয় কিনা? আমাদের হাসপাতালে একজন সার্জারি কনসালটেন্ট আছে, থোরাসিক সার্জারি কনসালটেন্ট আছে। তো এখানে হচ্ছে থোরাসিক সার্জারির মাইনর অপারেশনগুলো হয়, মেজর কোনো অপারেশন আমাদের এখানে হয় না। মাইনর অপারেশন বলতে যারা ফুসফুসে পানি জমা নিয়ে আসে বা বাতাস জমা নিয়ে আসে অথবা পুজ নিয়ে আসে, তাদের ক্ষেত্রে আমরা একটা ড্রেন টিউব দিয়ে দেওয়া, প্লাস হচ্ছে আমরা আল্ট্রাসোনোগ্রাম মেশিনের সাহায্যে হচ্ছে যদি কোথাও পানি বা পুজ জমে থাকে সেটাকে আমরা আইডেন্টিফাই করে তারপরে তাকে ফ্লুরোস্কোপি করে সেটাকে ওয়াশ করে দেওয়া এবং একটা ড্রেন টিউব দেওয়ার। এরপরে হচ্ছে ক্যান্সারের পেশেন্ট যাদের হচ্ছে পানি জমেছে তাদের ড্রেন টিউব দেওয়ার পরে সেটা ফ্লুরোডেসিস করে দেওয়া। এই ছোটোখাটো অপারেশনগুলো আমরা করে থাকি। আমাদের ওটি সক্ষমতা হচ্ছে মাইনর অপারেশনের জন্য। এখানে যদি আমরা একটা থোরাসিক সার্জারির পুরো ইউনিট প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদের এখানে মেজর অপারেশনও হবে। মেজর অপারেশন মূলত যে ফুসফুসের মেজর অপারেশন সেটা হচ্ছে যে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে হচ্ছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হচ্ছে, চিটাগাং মেডিকেল কলেজ হাসপাতালে হচ্ছে। তো এখানে হচ্ছে থোরাসিক সার্জারির সক্ষমতা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে আরও বাড়বে যদি হচ্ছে আরও বড় বড় হাসপাতালে এই থোরাসিক সার্জারি ইউনিটটা প্রতিষ্ঠিত হয়। এবং আমাদের হাসপাতালেও যদি থোরাসিক সার্জারি একটা বড় ইউনিট প্রতিষ্ঠা করা যায় তাহলে সেবাটা আরও মানে বৃদ্ধি পাবে, প্লাস জনগণেরও উপকার হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটু ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আলোচনায় আবার। ডাক্তার আয়েশা আক্তার, বিরতির আগে ডাক্তার দোলন বলছিলেন খুব ভালো হতো যদি আমরা বড় আকারে ওটি করা যেত। তো আপনি তো 1 বছর বেশি সময় ধরে আছেন, এর আগেও আপনি এখানে এসে বলেছিলেন যে আমরা এরকম একটা জাতীয় হাসপাতাল তৈরি করবেন বা সার্জারি বড় বড় সার্জারি হবে, মানে এটি কি আদৌ হবে? এটা তো একটু আগে বললাম যে আসলে জাতীয় পর্যায়ে করার জন্য কিন্তু অলরেডি কাজ চলমান। মানে কাজটা কোথায় থেকে কত দূর এলো? কাজ চলমান কারণ হলো যে প্রথমে এটা 250 থেকে হলো যে এটা 500 বেড করতে গেলে যে কাজগুলো করতে হয় আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে সেই কাজটা চলমান আছে। এর মধ্যে আমরা হলো যে যারা থোরাসিক সার্জন আছে তাদেরকে মিলে কথা অলরেডি আমরা ইন্টারনালি কথা বলেছি যে কীভাবে সেট আপ করা যায়, অ্যানাস্থেশিয়া ডাক্তার সব কিছু মিলে তো জনবল তো লাগবে। সেটা প্রথমে তো প্রতিষ্ঠা করতে হবে একটা হাসপাতাল জাতীয় পর্যায়ে, সেটার জন্য অনেক কিন্তু প্রক্রিয়া মানে 500 শয্যা ছাড়া এটা হবে না, 250 শয্যা তো হয় না। সেই জনবল লাগবে, জায়গা লাগবে। 250 শয্যার অনেক হাসপাতাল বাংলাদেশের, সেখানে কিন্তু অনেক বড় বড় ওটিও হয় না? আমি যতদূর না, জানি শুধু সিজার সেকশনগুলো হয়, অন্যান্যগুলো হয়, থোরাসিক সার্জারির বিষয় এগুলো না, সেটা এটা হয় না। এটা যেহেতু আবার বিশেষায়িত হাসপাতাল সেক্ষেত্রে তো এটা যক্ষা হাসপাতাল, সব অপারেশন চাইলে কিন্তু এখন হবে না, সিজারগুলো এখানে করবে না, কারণ এটা ইনফেকশনের চান্সটা অনেক বেশি। সেটা আমার রোগীর স্বার্থটা তো দেখতে হবে। সেখানে আমি চাইলে এখানে সিজার করতে পারছি না, অন্যান্য ওটিগুলো করতে পারছি না, কারণ টিবি হাসপাতাল হিসেবে আমাকে কিন্তু অনেক সীমাবদ্ধতা আছে। তারপরে এটা আসলে অনেক দূরের গল্প আর কি। অনেক দূরের গল্প অবশ্যই না, কারণ যেটা ফাইলটা আমাদের কাজটা যেহেতু চলমান, নিশ্চয়ই মানে শীঘ্রই এই কাজটা হবে আশা করছি। ডাক্তার দোলন, বক্ষব্যাধির ক্ষেত্রে দূষণ এবং ধূমপান মানে দুটোই তো খারাপ ফ্যাক্টর, মানে কোনটা বেশি খারাপ, মানে এরকম কোনো তুলনা করা যায় কিনা? এখানে দূষণ ধূমপান দুটোই খারাপ। আর খারাপের ক্ষেত্রে যেটা বলবো যে যেটার পরিমাণটা বেশি সেটাই খারাপ। যেমন একজন চেইন স্মোকার আর একজন একটা বা দুটা সিগারেট খাচ্ছে, দুজনের ফুসফুসের সমস্যা তো একই রকম হবে না। আবার একজন কয়লা খনিতে কাজ করছে অথবা একজন এমন কোনো হচ্ছে ফ্যাক্টরিতে কাজ করছে যেখানে সে প্রতিদিন সে 8 ঘন্টা যদি থাকে 8 ঘন্টাই সে ডাস্ট এক্সপোজারের মধ্যে আছে, তাহলে তার ক্ষেত্রে এটা আরও বেশি খারাপ। তা আমরা দেখি যে যারা আমাদের গার্মেন্টস সেক্টরে কাজ করে এবং হচ্ছে গার্মেন্টস সেক্টরে তুলার যে কাজগুলো করে, তাদের এই তুলার কারণে যে শ্বাসকষ্টের রোগটা হয় সেটার পরিমাণ বেশি। আবার একইভাবে যারা অ্যাসবেস্টস যে ফ্যাক্টরি আছে সেটাতে কাজ করে তাদের ক্ষেত্রে লাং ডিস্ট্রাকশনটা সেই রিলেটেড বেশি। তা আমি বলবো যে হচ্ছে যে বেশিটাই খারাপ। অতিরিক্ত সিগারেট খাওয়াও খারাপ, অতিরিক্ত দূষণের মধ্যে থাকাও খারাপ, এবং অতিরিক্ত এই ধুলা ময়লার মধ্যে থাকাটাও হচ্ছে খারাপ। তো
তো অতিরিক্ত থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং মাস্কটা তো অবশ্যই পরিধান করতে হবে। আর ধূমপানের ক্ষেত্রে যেটা বলবো, ধূমপানের ক্ষেত্রে ফুসফুসটা স্বাভাবিকের মতন কাজ করতে পারে না। দেখা যায় যে যারা অতিরিক্ত ধূমপান করে তাদের যে বায়ুথলিগুলো আছে সেই বায়ুথলিগুলো একসাথে একটা বড় বায়ুথলি তৈরি করে। তো ছোট ছোট বেলুনের স্কুইজ করা বা হচ্ছে সংকোচনের যে ক্ষমতা সেটা বড় বেলুনটা থাকে না, এবং এই বড় যে বেলুনটা হয়ে যাচ্ছে বা বড় যে বায়ুথলি হয়ে যাচ্ছে সেই বড় বায়ুথলির কারণে আশেপাশে ছোট ছোট বায়ুথলিগুলো কাজ করতে পারে না। না, কিন্তু ধূমপানের ক্ষেত্রে আমরা বহুল প্রচলিত যেটি কথা যে প্যাসিভ স্মোকার যেটি বলা হয়, কিন্তু সেটি কি কাছে থাকতে হবে বা ওই পরিবারে থাকতে হবে? মনে করেন যে হয়তো নিচতলায় বা অন্য ঘরে একজন ধূমপান করছে, সেটার ক্ষতি তো আর আরেকটা মানুষ আসলে হচ্ছে না। প্যাসিভ স্মোকিং মূলত একসাথে সবাই মিলে আড্ডা দিচ্ছি, আচ্ছা, একজন স্মোকার না বাকি সবাই স্মোকার, অথবা ঘরের মধ্যে বাবা সিগারেট খাচ্ছে বাচ্চা পাশে আছে, প্যাসিভ স্মোকিং। অবশ্যই পাশে থাকতে হবে, ধুলাটা তার ফুসফুসেও যেতে হবে। কিন্তু যদি একজন ধূমপান করে, বাইরে পর্যন্তই ধূমপান করে, ভেতরে এসে আসলে করে না, মানে সেখানে তো ক্ষতির কোনো আশঙ্কা নেই। না, এটা হচ্ছে আমি এখানে যদি বলি তাহলে হচ্ছে সকল বাবা সকল হাজবেন্ড বাইরে ধূমপান করে ঘরের মধ্যে ঢুকবে, তো না না, সেটা আমি বলছি না, আচ্ছা। নিঃসন্দেহে না, মানে এরকম কোনো বিষয় আসলে আছে কিনা যে এটা তো প্যাসিভ স্মোকিং অবশ্যই বাসায় করলেই মানে তার যখন পাশে যে ধূমপান আছে সে করবে আক্রান্ত সেই হবে। অবস্থায় ক্ষতিগ্রস্ত হবে, সেই আশপাশের অবস্থায় যারা ক্ষতিগ্রস্ত আছেন হবে আর কি। আশেপাশে কেন সে যারা আছে। যখন ধূমপান করছে, আমি যদি এটা এখানে অ্যাড করি, ধূমপান বাইরে করছে, বাইরে বাতাসটা সে দূষিত করছে, ওই ওই রাস্তা দিয়ে তো কেউ না কেউ হাঁটছে, হ্যাঁ, সেটা ঠিক আছে। তাহলে সেও তো, আর শুধু তো ঘরের কথা আমি চিন্তা করব না, আমি তো বাইরের লোকের কথা চিন্তা করব। সে যখন ধূমপানটা করছে তার পাশ দিয়ে আশেপাশের লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, হয়তো দেখলো সে মানে যে ধূমপান করছে তার ছেলে মেয়ে পাশ দিয়ে হাঁটছে, জানছেও না, তাহলে সেও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। হয়তো বাসায় হচ্ছে না, সে তো বাইরে হচ্ছে, কোনো না কোনো ভাবে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে মানে বাতাস সমাজ দূষিত ক্ষতিগ্রস্ত করছে, মানে হচ্ছে। সমাজকে পুরো সমাজ মানে কি দেশটাকে সে ক্ষতিগ্রস্ত করে। আচ্ছা, আমি আরেকটি বিষয় একটু আপনার জানার ইচ্ছা ছিল যে এই যে ডাক্তার দোলন যেমন উদাহরণ দিলেন যে কে কোথায় থাকে, কে কোন পরিবেশে থাকে, সবকিছুর উপরে আসলে শ্বাসকষ্ট বা অন্যান্য সমস্যাগুলো আছে, কিন্তু আপনাদের হাসপাতালে যত রোগী আসলে আছে বা আসে, তাদের তো আপনার হিস্ট্রি নেন, মানে কোন ক্লাসটাকে আপনারা বেশি দেখেন যারা বক্ষব্যাধিতে ভুগছে? বেশিরভাগই শ্রমজীবী মানুষরা যারা হলো যে বাইরে কাজ করছে এবং হলো কলকারখানায় কাজ করছে তারাই বেশি আসে, এবং ওই বেল্টে যারা আছে, আগারগাঁও এলাকা আছে, এবং নিম্ন শ্রেণীর মানুষরা বেশি এমনকি আক্রান্ত আছে হচ্ছে। ইটের ভাটায় কাজ করছে তারা এরকম আসে আমাদের, কারণ হিস্ট্রিটা নেওয়া হয় আসলে কোথায় কাজ করছে, পেশাজীবী মানুষরাই বেশি আসছে, বিভিন্ন কলকারখানায় কাজ করছে বা রিকশাওয়ালা যারা আছে বা বেশি বাইরে ধুলার মধ্যে আছে তারাই বেশি আক্রান্ত হচ্ছে। তাছাড়া অন্যান্য শ্রেণী তো আছে, কিন্তু ওদের সংখ্যাটা অনেক বেশি। ডাক্তার দোলন, মাস্ট আমরা যেমন বলি, মাস্ক কি আসলে সব সমস্যা থেকে সমাধান করতে পারে মানুষের? মানে এই সংক্রান্ত দূষণ বলেন, ধূমপান বলেন বা অন্যান্য যা কিছু আছে, এটা কি একমাত্র অস্ত্র মানুষের সুরক্ষার? এটা অবশ্যই একটা বড় একটা অস্ত্র, কারণ মাস্ক পরিধান করলে যে ডাস্ট পার্টিকেলগুলো আছে সেগুলো শ্বাসনালীর মধ্যে ঢুকবে না, এবং না ঢুকলে সমস্যা অনেক কমে যাবে। কিন্তু এটা অবশ্যই তাকে মাথায় রাখতে হবে যে মাস্ক পরে একটা দূষণ এলাকায় অনেকক্ষণও থাকা যাবে না। আচ্ছা, আর এক একটা জায়গার মাস্কের ক্রাইটেরিয়া এক এক রকম। আমি স্বাভাবিক পরিবেশে রাস্তাঘাটে যখন চলাচল করবো তখন নর্মাল সার্জিক্যাল মাস্ক পরলেই হবে, কিন্তু আমরা যখন একই হাসপাতালে আমরা যখন এমডিআর রোগীদের কাছে যাই বা এক্সডিআর রোগীদের কাছে যাই, তখন আমরা হচ্ছে সেটার জন্য একটা স্পেশাল মাস্ক ইউজ করি, N95 মাস্ক ইউজ করি। করোনার সময় করোনা রোগীদের কাছে যখন আমরা গেছি তখন আমরা সেই ধরনের মাস্ক ইউজ করেছি। তো মাস্কের ক্ষেত্রে বলবো যে যারা হচ্ছে যে পরিবেশে কাজ করবে তারা সেই পরিবেশ অনুযায়ী মাস্ক ব্যবহার করবে। অতিরিক্ত ধুলা হলে সে ডাবল সার্জিক্যাল মাস্ক ইউজ করতে পারে, বা যারা হচ্ছে কারখানাতে কাজ করে তারা কারখানার পরিবেশ অনুযায়ী তাদের মাস্কটা ঠিক করে নেবে। ডাক্তার আয়েশা আক্তার, আপনার ঠিক কতদিন হলো আপনার এই হাসপাতালে দায়িত্ব পালন করা আমি জানি না, মানে কত বছর ধরে আছেন? এটা তো 2-2.5 বছর 3 বছর এমন হয়ে যেতে পারে। মানে আপনি আসার পরে মানে কি পরিবর্তন দেখলেন এই হাসপাতালের? কি পরিবর্তন? যেটা হলো যে আমি দায়িত্ব নেওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা পরিবর্তন তো অবশ্যই এনেছি, কারণ যা আমার আউটসোর্সিং এ জনবল ছিল সেটা দিয়ে হাসপাতালে যদিও হলো বললাম জনবলের সংকট তো আছে জনবল কি বেড়েছে আগের থেকে? না, আগের চেয়ে হলো যে যাই ছিল
আরও কিছু আমি জনবল মানে চাহিদা দিয়ে আমি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অধিদপ্তর থেকে এনেছি 20 জনের মতো। সেটা দিয়ে আমার আগে যা ছিল সব কিছু মিলে 70 জন দিয়ে কিন্তু আমি খুব ভালো চালানো যাচ্ছে। সব পরিষ্কার, প্রথমে তো পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে আসলে ভালো না লাগলে পেশেন্ট কিন্তু সে সন্তুষ্ট হয় না, নোংরা ময়লা আবর্জনার মধ্যে। তো সেক্ষেত্রে এই পরিবর্তনটা তো অবশ্যই আছে। তারপরে অনলাইনে টিকিটের ব্যবস্থা যেটা আছে, তারপর হলো যে সবাই হলো যে আউটসোর্সিংয়ে বেতনটা ইফটির মাধ্যমে দেওয়া, মানে যেগুলো হলো যে আসলে মানুষের জন্য যেটা উচিত করা সেই কাজটুকু করছি। এবং রোগীদের সেবা দানের বিষয়টা, তাদের বসার জায়গা থেকে শুরু করে ইনডোরে ভর্তি হওয়ার পরে তাদের সিস্টেমের মধ্যে নিয়ে আসা, মোটামুটি আমার ডাক্তার যারা আছে সবার সহায়তা, কর্মচারী কর্মকর্তা সবার সহায়তা হাসপাতালটা কিন্তু আগের চেয়ে অনেক অনেক ভালো চালাচ্ছি। আরও ভালো চালানোর ইচ্ছা কিন্তু আশা ব্যক্ত হচ্ছে, কারণ আমরা তো সেবার জন্য আসছি। একটা মানুষ যাতে সেবা পেয়ে সন্তুষ্ট হবে, সুস্থ হয়, সেটা তো আমাদের মানে ইচ্ছা। তো সেটা নিয়ে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে, এখনও করে যাচ্ছে, এবং আমরা সেটা নিয়ে কিন্তু সোচ্চার যাতে ভালো কাজটা হয়, ভালো সেবাটা মানুষ পায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবারও। ডাক্তার দোলন, আপনার কাছে জানবো যে প্রতিরোধের তো অনেকগুলো আসলে প্যারামিটার আছে, মাস্ক বাদে আর কি কি আছে? সে খাবার দাবার, আবার এই যে হাঁটা চলার কথা বলি, মানে একটা বিষয় আমার মাথায় অনেক সময় কাজ করে যে যিনি শ্বাসকষ্টে পড়ছেন বা যিনি এই ধরনের ঝামেলার মধ্যে আছেন, তিনি দৌড়ে কি আরও তার শ্বাসকষ্ট বেড়ে যায় কিনা, আসলে নাকি উল্টো কোনো বিষয় আছে? প্রতিরোধের জন্য শুধুমাত্র মাস্ক, এটা তো অবশ্যই একটা বড় ফ্যাক্টর। এরপরে আমাদের তো সিজন চেঞ্জ হচ্ছে, সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে হাঁচি কাশি হচ্ছে। এটা নিয়ে ম্যাডাম একটু আগে যেটা আলোচনা করলেন, যেমন ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা আমরা যদি প্রতি বছর নিয়ে নিই, তাহলে সিজনাল চেঞ্জে যে সিজনাল ফ্লু, সেই সিজনাল ফ্লু থেকে আমাদের শ্বাসনালীটা রক্ষা পাবে। আর এরপরে হচ্ছে যে দৌড়ানো কিন্তু অ্যাজমা রোগীরা দৌড়াতে পারবে, অবশ্যই একটা ইনহেলার সাথে নিয়ে দৌড়াবে, যাতে এই দৌড়াতে দৌড়াতে যদি শ্বাসকষ্ট উঠে তাহলে সে হচ্ছে ইনহেলার নিতে পারবে। কিন্তু যারা সিভিয়ার অ্যাজমা তারা তো দৌড়াতে পারবে না, তাদের হচ্ছে অ্যাজমা কন্ট্রোল করে সুস্থ হওয়ার পরে তখন তারা হচ্ছে এক্সারসাইজের দিকে যাবে। এবং যারা অ্যাজমা অ্যাটাক আছে বা অ্যাজমার ঝুঁকিতে থাকে, তারা অবশ্যই, সে যদি সুস্থও থাকে, তার কাছে একটা ইনহেলার রাখবে, যে হঠাৎ করে যদি দৌড়াতে বা কোনো কারণে যদি সে অ্যাজমা অ্যাটাকের মধ্যে পড়ে, তারা যাতে ইনহেলার নিতে পারে। একই বিষয় হচ্ছে অ্যাজমা রোগীরা বা শ্বাসকষ্টের রোগীরা যখন কোথাও ট্যুরে যায় বা হচ্ছে বড় ধরনের ট্রাভেল বা করে, তখন তাদের অবশ্যই পকেটে বা হচ্ছে ব্যাগের মধ্যে ইনহেলার রাখতে হবে। কারণ কখন শীতে বা কখন ডাস্টের কারণে তাদের অ্যাজমা অ্যাটাক হবে তারা নিজেরাও জানে না, সুতরাং এটা অবশ্যই সতর্ক থাকতে হবে। তো যে কোনো অসুখের ক্ষেত্রেই আমাদের হচ্ছে সচেতনতাটা জরুরি। সচেতন থাকলেই আমরা বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা পাবো। ধন্যবাদ ডাক্তার আয়েশা আক্তার। শুধু নারীদের জন্য যদি আপনি পরামর্শ দেন, তারাও তো কি পরিমাণ রোগী আপনাদের হাসপাতালে আসে আমি জানি না, এটা কি 50-50 নাকি নারীদের সংখ্যা কম, নাকি তারা হাসপাতালে আসছে না, তাদের ব্যাপারে আপনার পরামর্শ? প্রথমে বলবো যে আসলে ওর ধরনের কথা বলে যে সচেতনতা করলে বিকল্প না, সচেতন হতেই হবে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে এবং সব কিছুর ক্ষেত্রে। তো সেটা তো আগে সচেতন জনগণকে হতেই হবে যে কিভাবে ভালো থাকা যায়, সে চেষ্টাটা থাকবে। কারণ প্রতিরোধ করতে হবে রোগের আগে, রোগ হলে তো আমরা আছি, নারীদের তো অবশ্যই আছে, কিন্তু সংখ্যাটা কম। স্বাভাবিক, বেশিরভাগ নারী দেখা যাচ্ছে যে তারা ঘরে কাজ করছে, তাদের নিজেদের প্রতি আসলে ওই যে চিকিৎসা নিতে আসবে সেটা আসলে পারে না ঘরের সংসারে কাজ করতে, যে সেক্ষেত্রে পুরুষরাই বেশি আসে বা শিশুরা বেশি আসে। তো বলবো যে আপনারা তো শিশুদেরকে সেবা দেন, শিশুদেরকে দিয়ে, হ্যাঁ সেটা যদি দেখা যায় কর্নার আলাদা করে নাই, শিশুদের আলাদা করে আছে, কিন্তু যখন দেখা যায় শিশুটা হলো যে কোনো রোগে আক্রান্ত হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে, তাকে ভর্তি করা দরকার 12-র নিচে, তো শিশু হাসপাতালে আমরা রেফার করি। তারপরে আমরা হয়তো 12-র উপরে সেগুলোকে রাখি, কিন্তু প্রাথমিক চিকিৎসাটা আমরা দিয়ে থাকি। তো সেক্ষেত্রে সব রোগীদের সেবা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, তারপরে রেফার যদি করতে হয় সেটা করি। সব কিছু মিলে আসলে নারীদের যে ডাক্তার কাছে আসাটা অনেকটাই আসে প্রবণতা কম, সেটা আমরা ডেঙ্গুর ক্ষেত্রে দেখেছি, কোভিডের সময় দেখেছি, সব ক্ষেত্রেই একটু নিজেদের প্রতি অবহেলা থাকে, বা যারা আছেন নারীদের সহকর্মী যারা আছেন তারাই আসলে নারীদেরকে খুব একটা আসলে সামনের দিকে নিয়ে আসতে চায় না, কিন্তু নারীদেরকে এগিয়ে আসতে হবে, কারণ তারা তো মানুষ। প্রথমে হলো আমরা তো মানুষ, নারী পুরুষ তো পরের কথা, মানুষ হিসাবে সবারই দায়িত্ব নিজের দিকটা দেখা, এবং সমাজেরও দায়িত্ব আছে যে সবাইকে মিলে আসলে ভালোভাবে চলা। ডাক্তার দোলন, আমি আপনার কাছে শেষ প্রশ্ন জানতে চাই যে বাংলাদেশে সব রোগী কিন্তু আসলে অনেক ঊর্ধ্বমুখী। যেমন আপনি দেখবেন যে কিডনি রোগী আমরা এক যুগ আগে শুনতাম হচ্ছে 2 কোটি, সেটি এখন পরিসংখ্যান বলছে 3,80,00,000।
একইভাবে বক্ষব্যাধির কোনো পরিসংখ্যান কি তৈরি করা হয় যে কি পরিমাণ রোগী বাড়ছে, কি পরিমাণ মানে সাফারিংস মানুষের বাড়ছে, কত ধরনের, এরকম কোনো বিষয় আছে কিনা? মানে এটি কত বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের জন্য? মূলত আমাদের সকল রোগেরই ডাটাবেজ আছে, কারণ আমাদের এখন যে কোনো পেশেন্টই যখন হাসপাতালে এন্ট্রি হয় সারা বাংলাদেশে সকল সরকারি হাসপাতালে এন্ট্রি হওয়ার সাথে সাথেই তার আমরা হচ্ছে ICD-10 কোড দিয়ে তার ডিজিজটা এন্ট্রি করি। সুতরাং সারা বাংলাদেশে কোন রোগটা বেশি কোন রোগটা কম সেটা আমাদের হচ্ছে ন্যাশনাল ডাটাবেজেই চলে আসছে। এবং অ্যাজমা রোগীদের ক্ষেত্রে একইভাবে হচ্ছে অ্যাজমার পরিমাণটা আমরা মানে এখন বেশি পাচ্ছি, কারণ এটার মূলত কারণ হচ্ছে বায়ু দূষণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আরেকটা বিষয় হচ্ছে যে মানুষ এখন মানে বাইরে কাজ করছে এবং শহরমুখী হয়ে গেছে, সুতরাং এক্সপোজার অনেক বেশি হচ্ছে এবং শ্বাসকষ্টের পরিমাণটাও বাড়ছে। আর শুধু শ্বাসকষ্ট না, আমরা যদি যক্ষ্মার দিকে চিন্তা করি, যক্ষ্মা যেরকম কন্ট্রোল আগের চেয়ে অনেক বেশি কন্ট্রোল হয়েছে এবং সারা দেশেই যক্ষ্মার ট্রিটমেন্ট হচ্ছে। আমাদের বাংলাদেশের কথা যদি চিন্তা করি, অত্যন্ত সুন্দরভাবে সারা দেশে নিয়ন্ত্রিতভাবে এই কার্যক্রমটা পরিচালিত হচ্ছে। যক্ষ্মা রোগী আমরা আইডেন্টিফাই করছি, ট্রিটমেন্ট দিচ্ছি এবং ট্রিটমেন্টের পরে তারা যে সকল শ্বাসকষ্ট নিয়ে আসে সেগুলোর আমরা হচ্ছে ট্রিটমেন্ট দিয়ে ট্রিটমেন্ট দিচ্ছি, ফলো আপ নিচ্ছি। তো আমি বলবো যে হচ্ছে যে জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে যেমন মানুষ বেড়েছে সেরকমভাবে রোগও বেড়েছে। আর যক্ষ্মার ক্ষেত্রে বলবো যে আমরা যে পরিমাণ বৃদ্ধির কথা ছিল সেই পরিমাণ বাড়েনি, যেহেতু যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমটা আমরা ভালোভাবে পরিচালিত করছি। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আগেই বলেছি, শীত এলে শ্বাসকষ্ট বাড়ে, বক্ষব্যাধি মাথা চাড়া দিয়ে ওঠে। যাদের সমস্যা হচ্ছে বা যারা ঝুঁকিপূর্ণ বা যারা ঝুঁকি নিয়ে অনেকদিন থেকে দিন যাপন করছেন, তারা এখানে সেখানে সময় না কাটিয়ে আপনারা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন এবং অনেকের পরামর্শে নানান ভুল পথে চলতে থাকেন এবং ক্ষতিগ্রস্ত হন, কেউ কেউ মৃত্যু শিকারও হয়ে যান। আমরা চাই শীত আসলেও যেন কোনো প্রাণহানি এই কারণে না ঘটে। এই প্রত্যাশায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।